একটি মেয়ের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধে হয়ে গেছে আর শুরু হয়ে গেছে আমাদের গল্পের আসর। আজ আমাদের গল্প আশাপূর্ণা দেবী রচিত অপরাধ। চলুন তাহলে শুরু করি আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত অপরাধ। কাণ্ড দেখেছ, নীরেন কি লিখেছে? চায়ের পেয়ালাটা টেবিলে নামাইয়া দিয়া কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে। নীরেন? রাঙা ঠাকুরপো? সে আবার তোমাকে চিঠি লিখেছে নাকি? তা কি লিখেছে? যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি। হো মা, কেন গো, কি এমন লিখল? আর কি লিখেছে, এখানে ওদের সাহিত্য সম্মেলনে নাকি ঘোড়ার ডিম হবে, তাই আসছেন। কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে, তাই দয়া করে এই গরিবের কুঁড়োয় পদার্পণ করবেন। কল্যাণী পরেশের রাগের কারণ বুঝিয়া হাসিয়া ফেলে, বলে, আপনার লোক আসবে সে তো আনন্দের কথা, এতে রাগ কেন তোমার? যাও যাও, বাজে বকো না। পরেশ চায়ের পেয়ালা তুলিয়া লইয়া আবার টেবিলে বসাইয়া দেয়। মাসের আজ 23 তারিখ, তা জানো নাকি জানো না? খুব জানি, হাড়ে হাড়ে জানি। তবে তা বলে কি হবে, আসবে বলেছে, বারণ তো করতে পারো না। কেন পারবো না? গরিবের অনেক কিছুই পারতে হয়। আমি লিখে দিচ্ছি সোজাসুজি, দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমার খাঁটি কলকাতাতে থাকাই সুবিধে। দেখ, তাই কখনো বলা যায়? ওর নিজের সুবিধে অসুবিধে না ভেবে কি আর লিখেছে? তাহলে বুঝতে পারবে তোমার ইচ্ছে নেই। পারলে আর কি করা যাবে? চালাবো কি করে তাই বলো? যদি আমাদের মতন অবস্থার লোক হতো আলাদা কথা ছিল। ওরা কি চালে চলে তা জানো না তুমি? দুনিয়ায় যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আছে সে কথা যেন মানতেই চায় না। হ্যাঁ জানি, ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো 2-1 বার, নতুন বউ ছিলাম যখন। কি সুন্দর বাড়ি, কি চমৎকার সাজানো, কত গয়না খুড়িমার, তেমনি কি সুন্দর অহংকার, কি চমৎকার লম্বা চাল। নতুন খুড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না, বুঝলে? কল্যাণী হাসিয়া বলে, সেই রাগ এখনো? রাগ মোটেই নয়, তবে মনে আছে এই পর্যন্ত। অবশ্যই নীরেন সুরেন বরাবরই ভালোবাসে আমাদের, কিন্তু ওই যা বললাম, দরিদ্র জিনিসটা যে কি সে জানে না, বললেই বোধহয় নেহাত অবুঝ। আমাদের খাওয়া পড়া চাল চলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে, এই আর কি। কল্যাণী মিনিটখানেক চুপ করিয়া থাকে। কদিন থাকবে? কে জানে কয়দিন, তবে সপ্তাহখানেকের কম কি আর? এতক্ষণ পরে সর পড়িয়া যাওয়া ঠান্ডা চা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে শেষ করিয়া ফেলে পরেশ। মুখ দেখিয়া মনে হয় নিমের পাঁচন গিলিয়াছে বুঝি। কল্যাণী খানিক পরে ঘুরিয়া আসিয়া আবার বলে, দেখো, বারণ করে দেওয়াটা কি ঠিক হবে? যতই হোক জ্ঞাতি, এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে। লোকলজ্জা বলে একটা কথা আছে তো। আছে তা পরেশ জানে না এমনটা নয়, কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করিলেই যে হাত পা ঠান্ডা হইয়া আসে তার। মাসের শেষের 7-8টা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবান জানে। কল্যাণী তো লোকলজ্জার দোহাই পড়িয়া নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল, কিন্তু বিবেচনার আর একটা দিক কি নাই? পরেশের সারা মাসের সমগ্র সংসারের খরচ নীরেনের 1 মাসের সিগারেটের খরচা হওয়ার বিচিত্র নয়, হয়তো আরও বেশি। তাহাকে ডাকিয়া আনিয়া 7 দিন চালানোই কি সোজা? কিছুটা অন্তত সৌষ্ঠব করিয়া তো চালানো। সৌষ্ঠব করিতে গেলে নিজেদের পরন পরিচ্ছদ বিছানা বালিশ সব কিছুর উপরই সাময়িক একটু প্রলেপ লাগাইতে হয়। অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর, অতিথির সঙ্গে সঙ্গে নিজেদেরও ভাগ পাইতে হয় তার। মাথার তেল দাঁতের মাজন হইতে শুরু করিয়া চায়ের পেয়ালা পিরিচ পর্যন্ত
সব কিছুরই উপর হইতে দারিদ্র্যের জীর্ণ বিবর্ণতা দূর করিতে গেলে কোথায় গিয়া ডুবিতে হয় তার কি হিসেব আছে? আর যদি দৈন্যের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করিয়া ভিক্ষুকের বেশে দাঁড়াও, তো সে আলাদা কথা। হয়তো করুণার বশে উপহারের ছদ্মবেশে কিছু সাহায্য করিয়া যাইতেও পারে নীরেন। কিন্তু কেন? লোকলজ্জা জিনিসটা কি এতই প্রবল পরাক্রমশালী? কল্যাণীর কি তাই মত? পরেশে যে একেবারে চোখের চামড়াহীন তাও তো নয়। অনেক ভাবিয়া চিন্তিয়াই সে এমন অভদ্রের মতন প্রস্তাবটা করিতে চাহিয়াছিল। কিন্তু ঘণ্টাখানেক ধরিয়া অনেক খসড়া, অনেক সুবা দিবার পর লাঠি বজায় রাখিয়া সাপ মারা, কৌশল সম্বলিত একখানা চিঠি খাড়া করিয়া কলমটি সবে নামাইয়া কল্যাণীকে ডাক দিয়াছে পরেশ। হঠাৎ উঠানের দরজার কাছে বহুদিন পূর্বশ্রুত পরিচিত কণ্ঠটি বাজিয়া ওঠে। খই নতুনদা, খবর কি? বাড়িতে আওটাও তো। মুহূর্তের মধ্যে চিঠিখানা বিছানার তলায় চালান করিয়া দিয়া বিবর্ণ মুখে হাসি টানিয়া আনিতে আনিতে পরেশ ঘরের বাহিরে আসিয়া দাঁড়ায়। আরে তুমি আজকেই এসে পড়লে যে? এই তোমাকেই চিঠি লিখতে বসেছিলাম। নীরেন পিছনের কুলিটার হাতে খুচরো গুনিয়া পয়সা দিতে দিতে সহস্যে বলে, কি লিখছিলে? ভায়া, যদিও তুমি আসিবে শুনিয়া যার পর নাই আনন্দিত হইলাম, কিন্তু ইত্যাদি অতএব। কুলি বাহিত চকচকে চামড়ার সুটকেসটা এবং নীরেনের গায়ের ঝকঝকে গরদের পাঞ্জাবিটার পানে চকিত দৃষ্টি ফেলিয়া পরেশ হো হো শব্দে হাসিয়া ওঠে। তা কেন, সোজাসুজিই বলে দিচ্ছিলাম, হেসো না ভায়া, আমার এখানে জায়গা হবে না। তোমার বৌদি আবার নিজেদের নিভৃত কুঞ্জে বাইরের লোকের ভিড় পছন্দ করেন নাকি না? যে সুরে বলা হয় কথাটা, তাতে অবশ্য সন্দেহ থাকে না যে নিতান্তই পরিহাস এটা। বলা বাহুল্য, কল্যাণী আসিয়া দাঁড়াইল। মিথ্যা রাগের ভান দেখাইয়া বলে, দেখেছ তো রাঙা ঠাকুরপো, দেখো খামোখা ভদ্রমহিলার নামে কিরকম মিথ্যে অপবাদ দেওয়া। মানহানির মামলা আনুন বলিয়া উঠিয়া আসে নীরেন। কই, ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না যে? গেছে খেলা করতে, আসবে এক্ষুনি। তারপর তোমার খবর কি? আমাদের খবরের জন্য তো ঘুম হচ্ছে না আপনার, নেহাত প্রাণের টানে এসে পড়লাম তাই। ইস, নিজের কাজ না পড়লে আসতেন যেন। হয়েছে হয়েছে, ঝগড়া টগড়া সব তোলা থাক, এখন সকলের আগে এক পেয়ালা চা আনুন দেখি। চা? এক পেয়ালা চা? আকাশ হইতে আছাড় খাইলে কেমন লাগে? হীরের আংটি, গরদের পাঞ্জাবি, আবার 52 ইঞ্চির ফরাসডাঙ্গার ধুতি পরা এই সুকান্তি ভদ্রলোককে কোন পেয়ালায় চা দেবে কল্যাণী? মোটা মোটা যে গোটা 3-4 পেয়ালা আছে বাড়িতে, তার সবগুলোই যে হাতল ভাঙা, পিরিচি বা কই? প্রস্তুত হইবার অবকাশ মাত্র না দিয়া এরকম অভব্যের মতন আসিবার কি প্রয়োজন ছিল নীরেনের? ছেলেমেয়েরা বেড়াইয়া ফিরিবে এক্ষুনি। সন্তুর পরনে কি আছে? নীল ডোরা কাটা সেই হাফ শার্টটা না? কলারটা কবে ছিঁড়িয়া উধাও হয়ে গিয়েছে যার। মিনুর গায়ে কল্যাণীর সেই কোন জন্মের পুরনো একখানা ভয়েল শাড়ি কাটা ফ্রক। পাশের বাড়ির লতিকার কাছ থেকে শ্বেত পাথরের মতন দেখিতে সেই পেয়ালা একটা চাহিয়া আনা যায়, কিন্তু ছেলে মেয়েদের জামা জুতা, নিজের শ্রীহীন শাড়িখানাও কি কিছুটাই পীড়াদায়ক নয়? চিন্তা বাতাসের চাইতেও নাকি দ্রুতগামী। পলকের মধ্যে কত কি তো ভাবিয়া ফেলল কল্যাণী। তবু কত অজস্রই বাকি থাকিল। হীরের আংটি আর 52 ইঞ্চি ধুতির মালিকটি রহিয়া গেল যখন। মিনিটে মিনিটে নতুন নতুন বিপদ আসিয়া দেখা দেয় নতুনতর দুশ্চিন্তা। প্রতি পদক্ষেপে, প্রতিটি আচরণে কি নিদারুণ লজ্জা! নীরেন অবশ্য চাল ফলায় না, কিন্তু তার স্বাভাবিকত্বটুকুই যে পরেশের চোখে রীতিমতো চাল। গায়ের রক্ত নিংড়াইয়া প্রাণপাত করিয়া
যে আয়োজনটুকু করিয়া আনে পরেশ, সংসারের হাড় ভাঙা খাটুনির মধ্যে কত কষ্টে কত যত্নে কল্যাণী যা পাতে তুলিয়া দেয়, সেই মহামূল্য জিনিসগুলো কি অনায়াস অবহেলাতেই পাতের নিচে ফেলিয়া দেয় নীরেন। সন্দেশ রসগোল্লার মতন দুর্লভ বস্তুই আধখানা খাইয়া বাকিটা জলের গ্লাসে ডুবাইয়া দিতে কিছু মাত্র দ্বিধা করে না নীরেন। এই 4 দিনের মধ্যে 3 দিন এই মর্মান্তিক দৃশ্য দেখিতে হইয়াছে পরেশকে। অসহ্য হইয়া আজ সকালে বলিয়া ফেলিল পরেশ, ফেলিবার কি প্রয়োজন? ছেলেমেয়েরা কি আর কাকার পাতের খাইতে পারে না? নীরেন তাহার উত্তরে পাতে খাওয়ার অপকারিতা সম্বন্ধে লম্বা একখানা লেকচার দিয়া বসিল। অবশ্য নীরেনের সামনে মান বাঁচাইতে ছেলে মেয়েদের ভাগ্যেও উক্ত দুর্লভ বস্তু একটা আধটা যে জুটিতেছে না এমন নয়, কিন্তু সে তো তাতল সমুদ্রে বাড়ি বিন্দু মাত্র। তাছাড়া 1 মুঠো পয়সা দিয়া কেনা জিনিস ফেলিয়া দেওয়া, মিষ্টান্ন যে আবার অতি মিষ্টত্বের অপরাধে পরিত্যাজ্য হইতে পারে, এ কথা পরেশের ধারণার অতীত নয়। নোনতা খাবার কল্যাণী নিজের হাতে ভাজিয়া দিল। এ একদম ডালডার ব্যাপার দেখছি বলিয়া একেবারে উঠোনে। যতই হোক পশ্চিম হইতে আসিয়াছে নীরেন, কাজেই কলকাতার সবই ভেজাল মনে হয় তার কাছে। ফেলিয়া দিয়া অবশ্য ক্ষোভ করিল বিস্তর, কিন্তু সে ক্ষোভটা নিতান্তই সমাজ জীবনের দুর্নীতিজনিত ক্ষোভ। খাইতে না পারার জন্য তো নয়, অপজয়ের জন্যও নয়। 4 দিন পার হইয়াছে 4 বৎসরের দৈর্ঘ্য লইয়া। আরও 6 দিন নাকি থাকিতে হইবে নীরেনকে। সবে 26 তারিখ আজ, এখনও আরও কত দিন। এবারে আবার 31শে মাস। সভ্য সামাজিক আর চক্ষু লজ্জা সম্বলিত কল্যাণী এইমাত্র ফর্দ দিয়ে গেল বাজারের। লিখিবার মুখে যা খুশি লিখিয়াছে, নাকি মাথা টাথা খারাপ হইয়া গেল তার। শ্রাবণ মাস শেষ হয় নাই এখনো, বলে কিনা ফুলকপি আর মটরশুঁটি, ইঁচড় আর সজনে ডাঁটাই বা নয় কেন? মাংস, ডিম, ফুলকপি, মটরশুঁটি, বড় কই মাছ, অনেকগুলো বাগদা চিংড়ি, লাউ আর নারকেল, কিশমিশ, আলু বখরা, বাবা কত ফিরিস্তি! এখানে এই শহরতলির বাজারে পাওয়া যাইবে না জানা কথা, কিন্তু কলকাতার বাজারে লোক পাঠাইলে ঠিকই পাওয়া যায়। কিছু বকশিস দিলে লতিকার চাকরি আনিয়া দিতে পারে। অমনি তার সঙ্গে চিনি পাতা দই ও সামান্য কিছু রাবড়ি। এটা কি হয়েছে? পরেশের কণ্ঠস্বর যতই চাপা হোক, ক্রোধটা ধরা পড়ে। শঙ্কিত কল্যাণী বলে, কি এই ফর্দ? এ কি আমার শ্রাদ্ধের ভোজের ফর্দ নাকি? চমকাইয়া মুখ তোলে কল্যাণী। এ কি, এমন রূঢ় কথা তো জীবনে উচ্চারণ করে না পরেশ। ম্লান মুখে বলে, কতদিন তো সোজাসুজি মাছ ভাত খাওয়ানো হলো, যাবার আগে 2-1 দিন একটু বিশেষ না করলে। সোজাসুজি সোজাসুজি মাছ ভাত করতে এই 4 দিনে 13 টাকা ধার হয়েছে আমার, তা জানো? ধার মনে করলেই আমার মাথা খারাপ হয়ে যায়। আর একটি পয়সাও ধার করতে পারবো না, ব্যাস। কল্যাণী ছলছল চোখে বলে, আর এই যে রাঙা ঠাকুরপো সন্তু মিনুকে কত টাকার খেলনা এনে দিল কাল কলকাতা থেকে, ছবির বই দিল 3-4 খানা, 20-25 টাকার জিনিস হবে। বেশিও হতে পারে বুঝলাম, কিন্তু আমার তাতে কি সাশ্রয় হলো? খেলনা বেচে তোমার কপি মটরশুঁটি আনা যাবে? ছলছল চোখের কোন বাহিত 2 ফোঁটা জল গড়াইয়া পড়ে। কি ভয়ানক কটু কথা বলিতে শুরু করিয়াছে পরেশ। ও কেন বোঝে না কল্যাণীর এ আবদার শখের আবদার নয়, নিতান্তই সম্মান বজায় রাখার প্রশ্ন। কার সম্মান? পরেশেরই নয় কি? 5 টাকার ডাল ভাত খাইয়া নীরেনের যদি 25 টাকার শোধ দিয়া যায়, খুব কি মুখ উজ্জ্বল হইবে পরেশের? তবু খাওয়া দাওয়ার আয়োজনটা তেমন ভালো করিতে পারিলে, যত্ন আত্মীর ভাব বেশি দেখাইলে কিছু মান থাকে তো। কে জানে,
হয়তো যাওয়ার আগে আরও কিছু দিয়ে যাইতে পারে। তখন কোন মুখে মুখ দেখাইবে কল্যাণী? কল্যাণী কে? নীরেন তো তার বাপের বাড়ির দিকের লোক নয়। মান সম্মান যা কিছু সবই তো পরেশের। অথচ এই সাদা কথাটুকু কিছুতেই বুঝে না পরেশ। ধার করা খুব খারাপ নিশ্চয়ই, কিন্তু নীরেন তো বারে বারে আসিবে না। জীবনে আর কোনো দিনই হয়তো সুযোগ মিলিবে না তার আত্মীয়তার, উপহারের শোধ দিবার। পরের মাসে না হয় আরও কষ্ট করিয়া চালানো যাইবে, এখনকার মতন তো মান রক্ষা হোক। কিন্তু না, পরেশ যেন বুনো ঘোড়ার মতন জেদ ধরিয়া বসিয়া আছে। অনেক তর্কের পরও ধার আর 1 পয়সাও করিতে রাজি হয় না সে। হ্যাঁ, ভালো ভালো দামি জিনিস আনিয়া দিবে না কেন? কল্যাণী দিক টাকা, যদি তেমন সঞ্চিত অর্থ তার থাকে কোথাও। হায় ভগবান, পরেশ কি জানে না কল্যাণীর কোথায় কি আছে? একটি ফুটো পয়সায় কি কল্যাণী নিজের বলিয়া তোলা আছে কোথাও? সোনা বলিতে এক ছিটে তাই তাই কি বজায় আছে? সন্তুর টাইফয়েডের সেবার রাংতিটুকুও তো গেছে। তবু রাগে দুঃখে একটা অবিমৃষ্যকারিতা করে বসে কল্যাণী। বলে, বেশ, তুমি ধার করে আনো এখন। বটে না কি? তা বেশ, ভালো ভালো। বেশি করে কিছু নাও না, বরং যাবার সময় নীরেনদের বউ ছেলের নাম করে 1 হাঁড়ি মিষ্টিও দেওয়া যাবে 10 টাকা দিয়ে। কুটিল একটু হাসি হাসিয়া পরেশ ফর্দটা হাতে বাহির হইয়া যায়। কিছুক্ষণ পরে নীরেন আসে। যা ভয় করেছিল কল্যাণী ঠিক তাই। কলিকাতা হইতে কল্যাণীর জন্য দামি 1খানা শাড়ি আনিয়া হাজির করিয়াছে নীরেন। ছি ছি, এ কি কাণ্ড রাঙা ঠাকুরপো! না ভাই না, কখনো না, এ শাড়ি আমি নিতে পারবো না। শুধু শুধু কেন তুমি এত টাকা খরচ করবে? নীরেনকে কথায় হারানো সহজ নয়। রাগ করে না, হেসে বলে, শুধু শুধু মানে কি? অর্থের সার্থকতা তো নারীর অঙ্গে। ধরুন, এই টাকাটা যদি আমি ট্রাউজার করিয়ে আনতাম, তাকিয়ে দেখতো কেউ? আর শাড়ি কিনে এনে শুধু নিজের চোখেরই সুখ নয়, পছন্দর তারিফটা উপরি পাও না? আচ্ছা বলুন, পছন্দ আছে কি না আমার? খুব আছে, কিন্তু যাকে মানায় তাকেই দেওয়া উচিত। আমি কখন কোথায় বা যাচ্ছি দামি শাড়ি নিয়ে, কী করবো বলো? এ তুমি রাঙা বউয়ের জন্য নিয়ে যাও। আহা, তোমার রাঙা বউকে তো আর জীবনে 1খানিও ভালো শাড়ি কিনে দিইনি। শত দুঃখেও হাসি পায় কল্যাণীর। বলে, দেবেই তো, জীবন ভোর দেবে। আরে বাপু, সে তো বলাই বাহুল্য। তাই বলে সাধ হলে জীবনে আর কারোর জন্য শাড়ি কিনতে পারবো না, এরকম কোনো লেখাপড়া আছে? কিন্তু সত্যি রাঙা ঠাকুরপো, এটা নিতে মন সরছে না। তাই না হয় সাধারণ 1খানা 8 পরে শাড়ি কিনে দিতে। দায় পড়েছে, নাই দিলাম। তোমার দাদা কিন্তু রাগ করবেন নাকি? তা ভালোই তো, 2 মুঠো চাল না হয় বেশিই নেবেন। হে মানুষের সঙ্গে কে তর্ক করিবে? তোমাকে নিয়ে যে আর পারা যায় না, কচাবে তো ছাড়বে না। এই এতক্ষণে যে চিনতে পেরেছেন আমায়, এর জন্যে ধন্যবাদ। রাত্রে কল্যাণী পরেশকে দেখায় শাড়িখানা। সোনালি জরির তাবিজ পাড় টাঙ্গাইল শাড়ি। ভাবিয়াছিল পরেশ রাগ করিবে, তর্ক করিবে, কিন্তু ব্যাপারটা হইল অন্যরকম। বাহ, বেশ কাপড় বলিয়া 1 মিনিটের মধ্যেই পাশ ফিরিয়া ঘুমাইয়া পড়িল পরেশ। যেন কল্যাণী শাড়ি পরিয়া আনন্দে গদগদ হইয়া উঠিয়াছে। অতএব তাহার আর গ্রাহ্য করিবার কিছু নাই। কল্যাণীর সামনে যাই করুক, দয়া করিয়া যে নীরেনের সামনে বিরক্তি প্রকাশ করে না পরেশ, হেই ঢের। বরং খুব খুশি হাসি করিয়াই কয়টা দিন কাটে। কল্যাণীর মনের মতন করিয়া আয়োজন করিয়া আনে পরেশ। দিব্য হইচই করিয়া খাওয়া দাওয়া হয়। সন্ধ্যার পর জ্যোৎস্নায় বেড়াইতে যাওয়া হয় সপরিবারে। শহরতলির এই অঞ্চলটা কলকারখানা বহুল হইলেও রাত্রে মনোরম দেখায়। পুলকিতা কল্যাণী বলে, এতদিন রয়েছে এখানে, রাত্রে যে বেড়ানো যায় এ কিন্তু ভাই কখনো জানি না। আশ্চর্য! আচ্ছা নতুন দা,
এতে তো পয়সা খরচ হয় না, বেরোলে তো পারো বলো। কিপটে বলিয়া পরেশকে যখন তখন ঠাট্টা করে নীরেন। সংসারের যা কিছু ত্রুটি ধরা পড়ে সবই পরেশের কুঁড়েমি আর কিপটেমির ফল বলিয়াই ধরিয়া লইয়া হাসাহাসি করে কল্যাণীর সঙ্গে। পরেশ যা উত্তর দেয় সেটাও সরস। যাইবার আগের দিন, কিন্তু কিছুতেই আর কল্যাণীকে হাসানো গেল না। কি যেন একটা মামলায় হারিয়া সর্বশ্রান্ত হইয়াছে সে, এমনি ভাব। বাকপটু নীরেনের সদা তৎপর সরস পরিহাসগুলো যেন অকেজো হইয়া ফিরিয়া আসিয়াছে। শেষ পর্যন্ত পরেশকেই বলিতে হয়, কি গো, তোমার তো দস্তুর মতো বিরহ লেগে গেল। পরিহাস বটে, তবুও কিছু কি ঈর্ষা জড়ানো আছে? কিন্তু কথাটা কি নিতান্তই পরিহাসের? রুক্ষ একঘেয়ে জীবনে কতটুকু সরসতার প্রলেপই কম মূল্যবান? যাক, তাই বলিয়া বিরহটা এত জোরালো হওয়া উচিত নয় যে মানুষটা উপস্থিত থাকিতে থাকিতেই বিরহের বাষ্পে কণ্ঠরুদ্ধ হইয়া কথাই বন্ধ হইয়া দিবে। এটা যেন নিতান্তই বাড়াবাড়ি। একে মন খারাপ রহিয়াছে কল্যাণীর, পরদিন আবার ঘটিল একটা বিশ্রী ঘটনা। সোনার বোতাম শুদ্ধ সিল্কের শার্টটা পরশু না কবে যেন দালানের আলনায় রাখিয়াছিল নীরেন। এমন তো প্রতিদিনই রাখে, খোঁজ করিতে গিয়া দেখে জামা আছে, বোতাম নাই। অথচ ঝি চাকর বলিতে কিছুই নাই কল্যাণীর সংসারে। খোয়া গেল বোতাম জোড়াটা, আর ঠিক সেইটাই যেটা নীরেনের বিবাহের আশীর্বাদী জিনিস। সারা সকাল সারা বাড়ি তোলপাড় করিয়া বেড়ায় পরেশ। সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়া পড়ে। পরেশের বাড়ি বেড়াইতে আসিয়া ক্ষতিগ্রস্ত হইল নীরেন, এটা যেন পরেশেরই কি একটা অপরাধ। কল্যাণীও চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করিয়া যায়। নীরেন নিজে কিন্তু খোঁজাখুঁজির মধ্যে যায় না, গুম হইয়া থাকে। বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে, কি যেন অগাধ ক্ষতি হইয়াছে তার। অথচ সামান্য একজোড়া বোতাম, ভরি ডেরেকের বেশি সোনার যাতে নাই, এতটুকু ক্ষতি সত্যি কি আমার মারাত্মক নয় নীরেনের পক্ষে? বিবাহে পাওয়া জিনিস বলিয়াই কি? খুঁজিয়া খুঁজিয়া শেষ পর্যন্ত হাল ছাড়িয়া দেয় পরেশ। প্রায় কাহিল হইয়া বসিয়া পড়ে, বলে, না, কোথাও পাওয়া গেল না। আশ্চর্য! আশ্চর্য হওয়ার কিছুই নেই, নীরেন গম্ভীর মুখে বলে। জানতাম পাওয়া যাবে না, মিথ্যে খাটলে। তার মানে? তার মানে কি নীরেন? আহত স্বরে পরেশ বলে, তোমার কথার টোনটা তো ভালো নয়। তোমার কি অন্য কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহের কথা হচ্ছে না। জামায় পরানো বোতাম রাতারাতি উড়ে গেলে খাটের তলা ট্যাঙ্কের পিছনে খুঁজে বেড়ানো নেহাত খাটুনি, তাই কথাটা বলেছি আমি। পরেশ ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে, দেখো নীরেন, গরিব হলেই ইতর হয় না। যাক, খুব শিক্ষা হলো। শিক্ষা আমারও কিছু কম হলো না নতুনদা, তবে দুঃখের শিক্ষা। যাক, অভিজ্ঞতার মূল্যও সর্বদা দিতে হয় বই কি। কিন্তু অনুরোধ করছি, আর অনর্থক খোঁজাখুঁজি করে বেশি শো করো না। তুমি কি তাহলে বলতে চাও? আমি আমি আর এক তিলও কিছু বলতে চাই না। দয়া করে এই আলোচনা বন্ধ করো নতুনদা, আর ভালো লাগছে না। দ্বিতীয় আর কোনো কথা না বলিয়া কোথাও যেন বাহির হইয়া গেল নীরেন। নীরেন বাহির হইবা মাত্র পরেশ রান্নাঘরের দরজায় আসিয়া ভীষণ মুখে বলে, তোমার সঙ্গে কথা আছে আমার, শুনে যাও। কি কথা? ভারী ক্ষীণ লাগে কল্যাণীর কণ্ঠস্বর। কাল যে 32 টাকা দিলে, কোথায় পেয়েছো সে টাকা? ছিল ছিল কিন্তু এমন কোথাও ছিল বলতে পারো যে এতদিন ধরে সংসারের এই রাক্ষসী হাঁ থেকেও বাঁচিয়ে রাখতে পেরেছ? লতিকার কাছে রেখে দিয়েছিলাম। কল্যাণী, তাকাও আমার দিকে, মুখ তোলো, তোলো মুখ। ছি ছি কল্যাণী, এত ইতর হয়ে যেতে পারো তুমি? এ যে কল্পনার বাইরে। ওহ, এই মাত্র বড় মুখ করে বলে এলাম নীরেনকে গরিব হলে ইতর হয় না।
দু হাতে চুলের মুঠি চাপিয়া ধরিয়া টানতে থাকে পরেশ। রাগে শিরা ওঠা রক্তচক্ষু ভীষণ দর্শন মুখখানা দেখিয়া পরেশ বলে চেনা শক্ত, তুমি কি মনে করেছ আমি? আবেগে থরথর করিয়া পাংশুর ঠোঁট দুখানা কাঁপিয়ে ওঠে কল্যাণীর। আমি? শুধু আমি? যার জিনিস চুরি গেছে সেও কি মনে করতে বাকি রেখেছে? ওহ ভগবান, কি মনে হচ্ছে যেন কল্যাণী কারখানা থেকে আর যেন না ফিরতে হয়। মেশিনের দাঁতে আটকে বয়লারের মধ্যে পড়ে গিয়ে যেমন করে হোক এই ঘৃণ্য জীবন যেন শেষ হয়ে যায়। বলিতে বলিতে যেন নিজেকে আর সামলাইতে পারে না পরেশ। ঘৃণ্য ও ধিৎকারের তীব্র কটু কথায় যত কিছু ভাষা জানা ছিল তাহার সবগুলি উচ্চারণের পর অবশেষে ঊর্ধ্বশ্বাসে কারখানায় ছোটে। কলের বাঁশি বাজিয়াছে কি আজ? পরেশ তো চলিয়া গেল। নীরেন সেই গেল, আর ফিরিল না। নাকি ফিরিল বই কি, যাত্রার আয়োজন করিতেও তো আসার প্রয়োজন আছে। তাছাড়া আরও কিছু প্রয়োজন কি নেই? বিদ্রূপের ছলে কল্যাণীকে দু একটা কথা শুনাইয়া দিবার ইচ্ছাটাকেও দমন করিতে পারছিল না কিছুতেই। বেশি কথা নয়, শুধু এইটুকুই, শ্রদ্ধা করিয়া ভালোবাসিয়া কেউ একখানি শাড়ি উপহার দিলে তোমার গ্রহণ করিতে আত্মসম্মানে আঘাত লাগে। কেমন লাগে না শুধু এইভাবে উৎসববৃত্তি করতে? স্ত্রীলোক মাত্রেই অভিনেত্রী। কল্যাণী, কিশোরী বালিকার মতন সহজ সরল কল্যাণী, অন্তত নীরেনের তাই ধারণা ছিল। সেই কল্যাণী যেন আকাশ হইতে আছাড় মারিয়াছে নীরেনকে। চোখ বুঝিয়া অস্বীকার করিবার পথ রাখে নাই যে। সরল শব্দটা অপব্যবহার করিতে কাজ নাই। ঘরের মেঝে অপরাধের প্রমাণপত্র ফেলিয়া রাখিয়া যে নিশ্চিন্তে ঘুরিয়া বেড়াইতে পারে, মূর্খ বলাই উচিত তাহাকে। মূর্খ কল্যাণী রাতারাতি শ্যাকরা ডাকিয়া বোতাম জোড়াটা বিক্রয় করিয়া ফেলিবার মতন বুদ্ধি খরচ করিতে পারিল না শ্যাকরার হাতে লেখাটুকুর রসিদটুকু লুকাইতে। রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান সযত্নে তুলিয়া রাখিল নিজেরই ঘরে। অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় ছিল না। আপাতত পুরো টাকাটা শোধ করে নাই বলিয়াই বোধ করি শ্যাকরা মহোদয় একটুকু কল্যাণীর কাছে রাখিয়া গিয়াছিল। পরেশের খোঁজাখুঁজির তছনছ কাণ্ডে বাহির হইয়া পড়িয়াছে। পকেট হইতে সেই প্রমাণপত্রটুকু বাহির করিয়া লয় নীরেন। কিছু না, কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলিয়া ধরিয়া প্রশ্ন করিবে, এই বস্তুটা কি? দেখা যাক কল্যাণীর দিক হইতে বলিবার মতন কি আছে। জিভের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন ভাষা সাজাইয়া লইয়া রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়াইল নীরেন। দাঁড়ায় না দাঁড়াইয়া পড়ে? কই সেসব কথা কই? অতিবাক পটু নীরেনের বাক্য হরণ করিয়া লইল কে? শুনাইয়া দিবার মতন তীক্ষ্ণ ভাষা দূরে থাক, ডাকিবার মতন কণ্ঠস্বরও থাকে না যে। ঘরের বাহিরে দাঁড়াইয়া অমন নিষ্পলক দৃষ্টিতে তাকাইয়া থাকে কেন? ঘরের ভিতরে অবস্থিত ব্যক্তিটির মুখপানে কি আছে সেই মুখে? লজ্জা? অপমান? ভয়? হয়তো তাই, কিন্তু শুধুই কি তাই? মুখের ভাষা পাঠ করিবার মতন বিদ্যে আছে নীরেনের? না থাকিলে অতক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়া থাকে কেন? চাহিয়া চাহিয়া এমন সময় হঠাৎ হেঁট হইয়া একটি প্রণাম রাখে দরজার বাহিরে। জ্বলন্ত উনুনের সামনে বসিয়া আছে কল্যাণী। এপাশ হইতে মুখের অর্ধাংশটুকু দেখিতে পাওয়া যাইতেছে মাত্র। অর্ধাংশই বা কোথায়? আগুনের আভায় আলো ছায়ার খেলা। বিস্তীর্ণ গালে একটু কোণ, চোয়ালের হাড়ের একটা কঠিন রেখা, একটি মাত্র অবনমিত আঁখি পল্লব, রগের কাজ ঘেঁষা উড়ন্ত কয়গাছি রুক্ষ কেশ, এইটুকু। ইহার উপরেই কি লেখা রয়েছে কল্যাণীর সারা জীবনের ব্যর্থতার ইতিহাস, ধ্বংসের ইতিহাস। আঁকা রয়েছে নিরুপায় মনুষ্যত্বের গ্লানি। নীরেন পাঠোদ্ধার করিয়াছে
সেই প্রস্তরীভূত অনুক্ত কাহিনী। কিন্তু করিলেই বা কি? সভ্য সামাজিক মানুষ মাত্রেই নিরুপায় নয়। নীরেনেরই কি উপায় আছে সেটুকু জানাইয়া যাইবে। যেমন নিঃশব্দে আসিয়াছিল তেমনই নিঃশব্দে বাহির হইয়া যায় নীরেন, সুটকেসটা নিজের হাতে লইয়া। কুলি ডাকিয়া হইচই করিতে ইচ্ছে হয় না যেন। শুনেছ কি কাণ্ড? নীরেন কি বলে গেল? কারখানা হইতে হৈ হৈ করিয়া বাড়ি ফেরে পরেশ কল্যাণীকে ডাকিয়া বলে, আরে শোনো না ছাই, দেখেছ বড়লোকের বড় বড় কাণ্ড। জামার ইনসাইড পকেটে বোতাম পুড়ে রেখে বাবু রব তুলে দিলেন চুরি গিয়েছে। আরে বাবা, ঝির নেই চাকর নেই বাড়িতে, চুরি অমনি গেলেই হলো। নেহাত আমি ভালো মানুষ, তাই এ যাত্রায় তোড়ে গেলেন বাছাধন। অন্য লোকের পাল্লায় পড়লে না আজ লাঠালাঠি হয়ে যেত। অবশ্যই মিথ্যে বলবো না, ক্ষমাও চেয়ে গেল বিস্তর। স্টেশনে যাওয়ার আগে দেখা করে গেল কি না কারখানায় গিয়ে। সকালবেলায় সেই যে সন্দেহের ভাবটা প্রকাশ করলো, তার দরুন খুবই মুচড়ে গেছে দেখলাম। বারবার করে ক্ষমা চেয়ে গেল। জুতো মেরে গরুদান আর কি। আপন খেয়ালে বকিয়া যায় পরেশ। কল্যাণীর নীরবতা লক্ষ্য করে না, কিংবা ইচ্ছা করিয়াই করে না। নিজের কঠিন ব্যবহারের স্মৃতিটা ভুলাইয়া দিতে চায় কতকগুলো মুখের কথা কইয়া। লক্ষ্য করিলে দেখিতে পাইত, কিন্তু কি জানি পাইত কি না। দেখিবার চোখ সকলের থাকে কি? সকলের ক্ষমতা থাকে মুখের ভাষা পাঠ করিবার? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত অপরাধ। গল্প পাঠে বর্ণালী, উপস্থাপনায় একটি মেয়ের গল্প। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন।